যখন ভালোবাসা, সম্মান আর বোঝাপড়ার খোঁজে কোনো সম্পর্ক নতুন মোড় নেয়, তখন কিছু সম্পর্ক ভেঙে যায়, কিছু আবার জোড়া লাগে, আর কিছু একেবারে নতুনভাবে গড়ে ওঠে। এই গল্পটা ভালোবাসা, অনুশোচনা এবং একটি নতুন সম্পর্কের সূচনার। আজ আমি যে মুভিটা এক্সপ্লেন করতে যাচ্ছি তা সম্প্রতি নেটফ্লিক্সে রিলিজ হয়েছে। এটি একটি রোমান্টিক কমেডি ড্রামা। সিনেমার নাম আপ জৈসা কোই। আর এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আর মাধবন এবং ফাতিমা সানা শেখ। শুরু করার আগে একটা অনুরোধ, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন ডুব দেই এই রহস্যের গভীরে। গল্পের শুরু হয় শ্রী নামের এক যুবককে দিয়ে, যে তার বন্ধুর বাড়িতে পার্টিতে গিয়েছিল। শান্ত স্বভাবের ছেলে সে। তার খুব পছন্দ রাখি নামের একটি মেয়ে। কিন্তু যখন দেখে মেয়েটি অন্য এক ছেলের সঙ্গে নাচছে, তখন সে কিছু না বলে শুধু হাসি মুখে তাকিয়ে থাকে। ছেলেটির ওই মেয়েটিকে অনেক ভালো লাগে এবং সে সিদ্ধান্ত নেয় প্রপোজ করার। পার্টি শেষে সে রাখিকে একটি রিং দিয়ে প্রপোজ করে, কিন্তু সে আংটিটি ছিল নকল। রাখি ঠান্ডা গলায় বলে, আমি তো তোমাকে সবসময় বন্ধু মনে করতাম, তোমার সাথে প্রেমে কে আসবে? আর অন্তত আসল রিং তো আনতে পারতে, জানোই তো আমার বাবা জুয়েলার। শ্রী উত্তর দেয়, আমার এক বন্ধু বলে যে তোমাকে পটানো খুব একটা কঠিন হবে না, ক্লাসে তো আমায় জড়ি ধরেই কথা বলতে, এখন হঠাৎ কি হলো? আর যাকে নিয়ে ঘুরছো দীপক, সেও তোমাকে সেভাবে পছন্দ করে না। এতে রাখি রেখে গিয়ে তাকে অভিশাপ দেয়, তুই ভার্জিন অবস্থায় মরবি, তোকে কেউ ভালোবাসবে না, বিয়ে করবে না, কারণ তুই এতটাই বোরিং। এরপর গল্পটি বর্তমান সময়ে চলে আসে, যেখানে দেখা যায় এখন শ্রী ৪২ বছরের একজন মধ্যবয়সী পুরুষ। প্রতিদিনের মতো আজও সে সকাল ৫:৩০টায় উঠে গাছগুলোতে পানি দেয়, ব্যায়াম করে এবং একটি ইঁদুর ধরে বাড়ির বাইরে ছেড়ে দেয়। এরপর সে কাজে বের হয়। সে একটি স্কুলে সংস্কৃতের শিক্ষক। যাওয়ার আগে সে তার দাদা ভানুর সঙ্গে জিমে দেখাও করে। ভানু তাকে বোঝায়, তোর বয়সে আমি আমার বাচ্চাদের স্কুল ফি দিতাম, তোকে বলেই যাচ্ছি বারবার বিয়ে করে ফেল, আর ওই শিক্ষকতার চাকরি ছেড়ে আমার সঙ্গে রিয়েল এস্টেটের ব্যবসায় চলে আয়। শ্রী কোনো জবাব না দিয়ে চলে যায়। পথে বাসে বসে ভানু ভাইয়ের স্ত্রী কুসুম ভাবি ফোন করে, যিনি আচার বিক্রির ব্যবসা চালান। তিনি শ্রীকে জিজ্ঞাসা করেন, তুই বায়োডাটার বয়স ৪২ কেন লিখলি? আমি তো ৩৯ লিখতে বলেছিলাম। পণ্ডিত বলেছে এই বছর তোর জন্য খুব লাকি হবে, চিন্তা করিস না, বিয়ে হবেই। কিন্তু শ্রী নিজে কোনো আশা করে না। সে স্কুলে যায়, কিন্তু ছাত্রছাত্রীরা তাকে গুরুত্ব দেয় না, বরং বোর্ডে লিখে রাখে, ও শ্রী কাল আনা। পরে সে দীপক নামের এক বন্ধু স্টুডিওতে যায়, যে একজন ফটোগ্রাফার। দীপক তার ছবি তোলে এবং সে শ্রীকে বলে, তুই নিজেই তো কিছু ট্রাই করিস না। শ্রী ব্যাখ্যা দেয়, কত মেয়ের সঙ্গে দেখা করলেও সবাই তাকে দেখে পালিয়ে গেছে। তখন দীপক একটি নতুন চ্যাটিং অ্যাপের কথা বলে, নাম আপ জৈসা কোই। মাত্র ৩ দিন হলো লঞ্চ হয়েছে এই অ্যাপটি, আর পরিচয় সম্পূর্ণ গোপন থাকে। দীপক বলে, এই সুযোগ, কল কর, হয়তো কারো ভালো লাগবে তোকে। কিন্তু শ্রী বলে, আমার মুখ দেখে কেউ কলই তুলবে না। দীপক হেসে বলে, এই অ্যাপের মজাই তো এখানে, কেউ জানবেই না কে কল করেছে। রাতে বাড়ি ফিরে শ্রী সেই অ্যাপ ব্যবহার করে। সে এক মেয়েকে কল করে আর বলে, আমার মুখ থেকে যদি কিছু ভুল বের হয়ে যায় ক্ষমা করবেন। মেয়ে হেসে বলে, এই অ্যাপ তো এমন কথার জন্যই। মেয়েটির কথা শ্রীর ভালো লাগে। সে বলে, তোমার গলা খুব সুন্দর, নিষ্পাপ, আবার দুষ্টুমিও আছে। মেয়েটি বলে, আপনার গলাও খুব সেক্সি, আপনার লাভ ল্যাঙ্গুয়েজ কি? শ্রী বলে, সংস্কৃত। মেয়ে হেসে বলে, আজকাল কেউ সংস্কৃত পড়ে? শ্রী উত্তর দেয়, বইয়ের বাহিরটা যতটাই সাদামাটা হোক, আসল জাদুটা কিন্তু ভিতরে থাকে। মেয়েটি তার কথায় মুগ্ধ হয়। শ্রী তো তার কণ্ঠেই প্রেমে পড়ে যায়। পরদিন সে দীপককে এক্সাইটেড হয়ে সবকিছু জানায়। প্রথমবার কেউ আমার নাম এত ভালোবেসে উচ্চারণ করলো। দীপকও খুশি হয়, বলে, যাক, অন্তত জীবনে কিছু ভালো তো হচ্ছে তোর। ওদিকে স্কুলে ছেলেমেয়েরা দেখে শ্রী হাসি মুখে ফোনে ব্যস্ত। একটা ছেলে রাকেশ জিজ্ঞাসা করে, স্যার আপনি ঠিক আছেন তো? আজকে তো অনেক বেশি হাসছেন। শ্রী শুধু হাসে আর রাকেশের গালে আলতো করে হাত বুলিয়ে দেয়। রাতে শ্রী আবার সেই অ্যাপে বিভিন্ন মেয়ের সঙ্গে কথা বলে। এবার সে অনেক বেশি খোলামেলা কথা বলতেও শুরু করে। ওদিকে কুসুম, যে বিবাহিত, সে চুলে গাজরা পরে, কিন্তু তার স্বামী ভানু এসব মোটেই পছন্দ করে না। কুসুম বলে, চলো না বৈবাহিক জীবনে একটু রোমাঞ্চ যোগ করি। ভানু রেগে গিয়ে বলে, তুমি তো ওটিটি দেখে পুরো পাগলই হয়ে গেলে। কুসুম একটি ক্লাউড কিচেন খুলতে চায়, কিন্তু ভানু সাফ না করে দেয়। পরের দিন সবজি কিনতে গিয়ে এক প্রতিবেশী জয় আসে। সে সদ্য কলকাতা থেকে ফিরেছে। সে কুসুমের জন্য মিষ্টি নিয়ে আসে আর বলে, আপনার আচার তো অসাধারণ লেগেছে আমার।
আপনি তো এটা নিয়ে একটি বড় ব্যবসা শুরু করে দিতে পারেন। কিন্তু সে জানায় সে অন্য এক দরকারে এসেছে কুসুমের কাছে। তারপর কুসুম স্ত্রীকে ফোন করে জানায়, তোমার জন্য একটা মেয়ের প্রস্তাব এসেছে। জয়ের ভাইজি, বয়স ৩২, শিক্ষকতা করে, এখনো বিয়ে হয়নি, কলকাতায় থাকে, যা মাত্র ৩ ঘন্টার রাস্তা। উল্লেখ্য শ্রী জামশেদপুরে থাকে। এরপর শ্রী কলকাতায় যায়। এক ইন্ডিয়ান কফি হাউসে মেয়েটির জন্য অপেক্ষা করে। যখন মেয়েটি আসে শ্রী শুধু তাকিয়েই থাকে। মেয়েটির নাম মধু। শ্রী বলে, আমি খুব বেশি রোজগার করি না, ভাড়া দেওয়ার পর হাতে কিছুই থাকে না। মধু হাসে আর বলে, আমি উপার্জন করব, আমাদের খরচ চলে যাবে। সে জানায় সে ফ্রেঞ্চ শিক্ষক। শ্রী অবাক হয়ে জিজ্ঞাসা করে, আপনি কি আর কাউকে পেলেন না? মধু বলে, 2 বছরে 35টা প্রপোজাল এসেছিল, কিন্তু আপনার সততার জন্য আমি আপনাকে পছন্দ করেছি। অন্তত আপনি তো মিথ্যা বলেননি যে আপনি মাউন্টেন ক্লাইম্বিং পছন্দ করেন বা এমন আজব কিছু। তারা চা খেতে চায়, কিন্তু কফি হাউসে চা মেলে না। তাই বাইরে গিয়ে চায়ের দোকানে বসে চা খায়। প্রথম দেখা খুবই ভালো কাটে এবং শ্রী মধুকে পছন্দ করতে শুরু করে। যখন শ্রী তার রুমমেট দীপককে সবকিছু জানায়, দীপক তো অবাক। সে তখন সন্দেহ করে বলে, এত সুন্দরী মেয়ে এখনো সিঙ্গেল আর তোকে পছন্দ করছে? কিছু তো গোলমাল আছে। দীপক এরপর প্ল্যান করে, মধু তো কলেজের হোস্টেলে থাকে, বাড়িতে মাঝে মাঝে যায়। আমরা যদি একজন ফেক স্টুডেন্ট পাঠাই যে বলবে মধু স্টুডেন্ট, তাহলে বাড়ির লোক বাধা দেবে না। তখনই ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, কোনো গোপন সম্পর্ক আছে কিনা সবকিছু জানা যাবে। দীপক সোশ্যাল মিডিয়ায় মধুকে খুঁজে বের করে জানে আগামী মাসে তার জন্মদিন। তাই তারা কলকাতা যাওয়ার প্ল্যান করে। প্ল্যান হয় শ্রী তার স্টুডেন্ট রাকেশকে নিয়ে কলকাতা যাবে। রাকেশ আর কেউ নয়, শ্রীর ক্লাসের সেই ছেলেটা যে সবসময় তাকে জ্বালাতো। সে বলে, স্যার আমাকে নিন, কারণ আপনি তো আমাকে ফেল করিয়েই দিবেন। অন্তত এই ট্রিপে গেলে কিছু নম্বর পেতে পারি। শ্রীর হাতে আর কোনো বিকল্প ছিল না, তাই সে তাকে নিয়ে কলকাতায় যায়। এরপর গল্প কলকাতায় চলে আসে। আজ মধুর জন্মদিন। তার মামা জয় স্পেশাল ইলিশ মাছ নিয়ে আসে। এদিকে রাকেশ মধুর বাড়ি পৌঁছায় এবং জয়কে বলে যে সে মধুর ছাত্র। জয় তাকে ভিতরে ডেকে নেয়। তারপর পুরো পরিবার দুপুরের খাবারের জন্য বসে। মধুর বাড়িতে আছে তার দাদি, মা অনুপমা, ঘরজামাই প্রতিম, মধুর মাসি বিদিশা, সোনামাসি ও তার স্বামী পরীক্ষিত, আর সর্বশেষে মামা জয়, যার ডিভোর্স হয়ে গেছে। রাকেশ সবকিছু রেকর্ড করছিল। পরিবার মধুকে নিয়ে অনেক কথা বলে, প্রশংসাও করে, কিন্তু তেমন নতুন কিছু জানায় না। এদিকে রাকেশের দেখা হয় চৈতালি নামের একটি মেয়ের সঙ্গে, যে মধুর ছাত্রী। কথাবার্তার মাধ্যমে জানা যায় মধুর পুরনো এক বয়ফ্রেন্ড ছিল, নাম নামিত আগরওয়াল। তার সাথে ব্রেকআপ হওয়ার পর থেকেই মধু সিঙ্গেল আছে প্রায় 2 বছর ধরে। এরপর শ্রী যখন মধুর সঙ্গে দেখা করে, কথা বলতে বলতে সাহস করে জিজ্ঞাসা করে, এই নমিত আগরওয়ালকে? প্রথমে মধু অবাক হয়ে বলে, তুমি ওর নাম জানলে কিভাবে? কিছুক্ষণ পরে মধু জানায় সে ছিল তার এক ছাত্রীর ভাই, আমেরিকায় মেডিকেলে পড়তো। তাদের মধ্যে প্রেম হয়, কিন্তু যখন তারা প্রথমবার শারীরিক সম্পর্ক করতে যায়, নামিত একটা বাজে প্রশ্ন করে বসে, তোমার অনেক এক্সপিরিয়েন্স আছে দেখছি। মধু এই কথায় হেসে উড়িয়ে দিলেও নমিত একটুও হাসছে না, মানে সে প্রশ্নটা সিরিয়াসলি করেছে। তখনই তাদের সম্পর্ক ভেঙে যায়। মধু বলে, আমার বাবাও আমার মাকে ছেড়ে চলে গিয়েছিল যখন আমি ছোট ছিলাম। আমি ভাবতাম মা যদি একটু মিথ্যে বলে আটকাতো, হয়তো সব ঠিক হয়ে যেত। আমি সেদিন চাইলে নামিতকে মিথ্যা বলে আটকে রাখতে পারতাম, কিন্তু তা করিনি, কারণ তার মানসিকতা খারাপ ছিল। মধু ভাবেন নামিত কিভাবে ধরে নিল আমি ভার্জিন? আজকাল 16-17 বছর বয়সের পর ভার্জিন থাকে কেউ? এই কথা শুনে শ্রীর একটু অস্বস্তি লাগে, কারণ সে 42 বছর বয়সেও ভার্জিন। সে হিচকি দিতে দিতে বলে, চলো কোনো একদিন একসাথে সিনেমা দেখতে যাই। সিনেমা দেখতে গিয়ে আবারও মধুকে জিজ্ঞাসা করে, আপনাকে তো যে কোনো পুরুষ পেতে পারত, তাহলে আমি কেন? মধু উত্তর দেয়, হ্যাঁ পেতে তো পারতাম, কিন্তু আমি কাউকে পেলাম না, আর তুমিও তো কাউকে পাওনি। হয়তো আমাদের দেখা হওয়াটাই লেখা ছিল। তাদের কথাবার্তা শুনে বোঝা যাচ্ছিল দুজনেই একে অপরকে ভালোবেসে ফেলেছে। এরপর তারা প্রায়ই একসঙ্গে সময় কাটাতে থাকে, আর ধীরে ধীরে তাদের প্রেম গভীর হতে থাকে। একদিন মধু তার দাদির সঙ্গে কথা বলতে বলতে বলে, শ্রীর তো আলাদা এক গুণও আছে, একদম পুরনো দিনের মানুষ। এখনো বইয়ের ভেতর শুকনো ফুল রেখে দেয়, বাচ্চাদের বকা দেয়, আবার ভালোবাসাও দেয়। এমন মানুষ আজকাল কোথায়? মধু সম্পর্কে শুনে ভানুরও মধুকে ভালো লাগতে শুরু করে। সে বলে তার পরিবারটাও বেশ ভালো মনে হচ্ছে, কোনো একদিন গিয়ে দেখা করে আসা উচিত।
ঠিক তখনই তাদের মেয়ে নিসা এসে জানায় সে একটি বড় কলেজে ভর্তি হওয়ার অফার পেয়েছে, স্কলারশিপও মিলেছে, আর 1 বছরের মধ্যে কোনো কোম্পানি তাকে চাকরিতেও নেবে। এই কথা শুনে ভানু খুশি হলেও বলে, পড়াশোনা তো ঠিক আছে, কিন্তু মায়ের সাথে রান্না করতেও শিখে নাও। বিয়ের পর যদি তাড়াতাড়ি শ্বশুরবাড়ি যাও তাহলে কি রাঁধবে? ওরা আমাদেরকেই দোষ দেবে। এই কথায় নিসার মুখ গম্ভীর হয়ে যায়। আসলে ভানুর মতে মেয়েরা যতই পড়াশোনা করুক, রান্না শেখা জরুরি। এমনকি নিজের স্ত্রীর রান্নাকেও সে ঠিকমতো প্রশংসা করে না, সব সময় খুঁত খোঁজে। কিছুদিন পর শ্রী আর মধুর পরিবার দেখা করে। দুজনে মিলে পিয়ানো আর সেতার বাজায় সবার সামনে। সবাই খুব খুশি হয়, মনে হয় যেন এই জুটি খোদাই তৈরি করেছেন, একেবারে পারফেক্ট। মধুর মা ও দাদিও শ্রীর খুব প্রশংসা করে, বলে সে কত সুন্দর সেতার বাজিয়েছে। সবকিছু এত সুন্দরভাবে চলছিল যে শ্রীর মনে হচ্ছিল যেন সে স্বপ্নে আছে। কিছুদিন পর শ্রী আর মধুর এঙ্গেজমেন্ট হয়ে যায়। হাসাহাসি করে, কিন্তু এইসব কথা বলার সময় শ্রীর মনে হতে থাকে মধুর এই কণ্ঠস্বর যেন কোথাও সে আগে শুনেছে। দুজন একসাথে চেয়ারে বসে ছবি তোলাচ্ছে, তারা একটু দুষ্টামি করছিল। তখন হঠাৎ মধু সেই একই সুরে, যেভাবে আপ জেসা কই অ্যাপে একটি মেয়ে শ্রীর সাথে কথা বলতো, ঠিক সেই টোনে শ্রীনিবাস শুনু শুনু বলে ডাকে। শ্রীর মনে যেন একটা আলো পড়ে যায়। মধুই সেই মেয়ে যে অ্যাপটিতে আমার সঙ্গে কথা বলেছিল। এক রাতে শ্রী আবার আপজেসা কই অ্যাপে একটি মেয়ের সঙ্গে কথা বলে আর তাকে জিজ্ঞাসা করে, আপনার কোম্পানিতে কি কোনো মধু আছে যিনি কলকাতায় থাকেন? কিন্তু ঠিক তখনই কলটা কেটে যায়। এরপর শ্রী যখন একদিন আগরতলা যাওয়ার জন্য বাস ধরতে যাচ্ছে, তখন হঠাৎ মধু চলে আসে আর জিজ্ঞাসা করে, তুমি কোথায় যাচ্ছ আর কেন? শ্রী জিজ্ঞাসা করে, তুমি আমাকে বলনি তুমি আপজেসা কই অ্যাপে আছো? মধু উত্তর দেয়, তুমি নিজেও তো আছো। শ্রী রেগে গিয়ে তর্ক শুরু করে। মধু বলে, তুমি নিজেও মেয়েদের সঙ্গে বাজে বাজে কথা বলো। শ্রী বলে, ছেলেরা এমনই হয়। মধু বলে, মানে কি, ইচ্ছা শুধু পুরুষদেরই থাকে নাকি? কোনো মেয়ে যদি কিছু করে তাহলে সেটা ভুল। এই কথা শুনে শ্রী রাগে চলে যেতে চায়। মধু তার পিছনে গিয়ে বলে, আমি ওই অ্যাপ মাত্র 2 মাস ব্যবহার করেছি। তোমার সঙ্গে দেখা হওয়ার পর আর কখনোই না। সবাই আমাকে অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করত, কিন্তু তুমি জিজ্ঞেস করেছিলে আমি খেয়েছি কিনা। তোমার সঙ্গে কথা বলে ভালো লেগেছিল। আমরা মাত্র একবারই কথা বলেছিলাম, তবু আমি তোমাকে খুঁজতে চেয়েছিলাম, কারণ শ্রী রেণু ত্রিপাঠী নামে জামশেদপুরে শুধু তুমিই ছিলে। কিন্তু সব জেনেও শ্রী মধুর সঙ্গে সম্পর্ক শেষ করে দেয়। মধু বলে, তুমিও বাকিদের মতোই বের হলে, একদম হিপোক্রেট। শ্রী জবাব দেয়, আমি তোমার সঙ্গে থাকতে পারবো না, তুমি খুব বেশি চালাক আর তোমার ক্যারেক্টার লুজ। যখন শ্রী বাড়ি ফেরে দেখে বিয়ের প্রস্তুতি চলছে, কিন্তু সে তখন সত্য কথা বলে দেয়, মধু একসময় একটা সেক্স চ্যাটিং অ্যাপে ছিল, সেখানে ওর সঙ্গে আমার কথা হয়েছিল। এই কথা শুনে দুই পরিবারের তর্ক লেগে যায় এবং বিয়ে ভেঙে যায়। শ্রী আর মধুর বিয়ে আর হয় না। জীবন এগিয়ে চলে, কিন্তু শ্রী আর মধু দুজনেই একে অপরকে খুব মিস করতে থাকে। মধুর পরিবারও দুঃখে পড়ে যায়, কারণ তারা যে বিয়ের ভ্যানু বুক করেছিল সেটা ক্যান্সেল করা যাচ্ছে না। ওদিকে ভানু আর কুসুমের মেয়ে নিসা তার কোম্পানির কাজে কলকাতা যেতে চায়, কিন্তু তাকে তার বাবার অনুমতি নিতে হয়। ভানু সবসময় তাকে মনে করিয়ে দেয় রান্নাঘরের কাজও শিখতে হবে, তবে কুসুম বলে, আমি আমার মেয়ের সঙ্গে কলকাতা যাচ্ছি। মা ও মেয়ে ট্রেনে করে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়। আর শ্রী তাদের স্টেশন পর্যন্ত এগিয়ে দেয়। নিসা বলে, আঙ্কেল আপনিও আমাদের সঙ্গে চলুন না, এমনিতেই তো আপনার ছুটি চলছে। কিন্তু শ্রী না করে দেয়। নিসা তখন তাকে বুঝায়, আঙ্কেল অকারণে আপনি মধু দিদির সঙ্গে ব্রেকআপ করে ফেলেছেন, এমন মেয়ে আবার কোথায় পাবেন? এত ছোট একটা কারণে আপনি সম্পর্ক ভেঙে দিলেন। আপনি জানেন আমাকেও কত কিছু সহ্য করতে হয়। আমি যতই শিক্ষিত হই, আমার বাবা বলেন রান্না শিখতে হবে। তিনি কখনো বলেন না তুমি আরো শিক্ষিত হও। তিনি বলেন না ঘরে একজন কাজের মানুষ রাখা যাবে যে রান্না করবে। ভালোবাসাকে কখনো সম্মান দেয়া হয় না, সবকিছু দায়িত্ব হিসেবেই দেখা হয়। কিন্তু মধু দিদি তো আপনাকে বদলাতে বলেননি। আপনি যেমন আছেন তিনি সেভাবেই ভালোবাসতেন। আপনি তো নিজেও সেই অ্যাপে ছিলেন। শুধু উনি নন, আপনার উদ্দেশ্য ছিল একরকম, ওনারটা ছিল আরেক রকম। তবু উনি তো নিজের ভুল স্বীকার করেছেন। একবার ভেবে দেখুন। এই কথাগুলো শোনার পর শ্রী আর নিজেকে সামলাতে পারে না। সে মধুকে ভীষণ মিস করতে থাকে এবং কলকাতায় চলে যায়। সেই কলেজে যায় যেখানে মধু পড়াতো, কিন্তু সেখানে গিয়ে দেখে নমিত ইতিমধ্যেই মধুর সঙ্গে দেখা করতে এসেছে এবং তার পুরনো ভুলের জন্য ক্ষমা চাইছে। তারপর তারা একসঙ্গে একটা রেস্টুরেন্টে যায় আর কথা বলতে শুরু করে। শ্রীও চুপি চুপি তাদের পেছনের রেস্টুরেন্টে ঢোকে এবং মধুর সামনে উপস্থিত হয়। কিছু সময় পর নমিত চলে যায়। তখন শ্রী মধুকে বলে, আমি তোমাকে মাফ করে দিচ্ছি, তুমি তোমার জীবনে নিজের মতো করে চলতে পারো, কিন্তু একটু লিমিটের মধ্যে থেকো।
মধু রেগে গিয়ে জিজ্ঞাসা করে, তুমি কে আমার জন্য লিমিট নির্ধারণ করার? আমি ভেবেছিলাম তুমি বদলে গেছো, কিন্তু না। যদি তুমি সংস্কৃতের শিক্ষক হও তাহলে তো জানা উচিত ভালোবাসার মানে কি। ভালোবাসার বিনিময়ে ভালোবাসা চাওয়া হয়, কিন্তু আমার মনে হয় না তুমি সেটা দিতে পারবে। এই বলে মধু উঠে চলে যায়। ঠিক সেই সময় শ্রীর বড় ভাই ভানু ফোন করে। ভানু তখন কলকাতায় এসেছে, কারণ বিয়ের ভ্যানু তো তারাও বুক করেছিল এবং অর্ধেক খরচ তাদেরই। তখনই ভানু সিগন্যালের কাছে কুসুমকে দেখে, কিন্তু সে জয়ের সঙ্গে। এটা দেখে ভানু অবাক হয়ে যায়। ভ্যানুর বিষয়ে মিটমাট করার পর ভানু কুসুমের সঙ্গে দেখা করে, জিজ্ঞাসা করে, তোমার আর জয়ের সম্পর্ক কবে থেকে চলছে? কুসুম উত্তর দেয়, যদি 1 মাসের বদলে বলি 1 সপ্তাহ, তাহলে কি তোমার শান্তি হবে? ভানু রেগে গিয়ে বলে, তোমার এতটুকু লজ্জাও নেই? কুসুম তখন বলে, আমি যখন শ্রীর জন্য মেয়ে খুঁজছিলাম তখন থেকেই জয়ের সঙ্গে কথা বলা শুরু করি। কথায় কথায় সম্পর্কটা এমন হয়ে যায় যে আমি তাকে ভালোবাসতে শুরু করি। সে আমাকে সেই যত্ন আর মনোযোগ দিত যা তুমি কোনোদিনও দাওনি। আমি তো তোমার থেকে অনেক ভালোবাসা চেয়েছিলাম। তুমি তো শুধু 3 বেলা গরম খাবার আর তিরস্কার করতে। তুমি কখনো আমার প্রশংসা করনি, শুধু অন্যদের সামনে অপমান করেছ। খাবার ভালো হয় না, এই করো ওই করো, সবকিছু তুমি ঠিক করে দিতে। আমি কি করব, কি পরব, কোথায় যাব, সব। তখন তার স্বামী বলে, আরে যদি মজার ছলে বলে থাকে এতে রাগ করার কি আছে? কুসুম তখন রেগে গিয়ে বলে, আমি কি কখনো তোমাকে মজার ছলে গরু, বোকা বা ষাঁড় বলেছি? আমার কি কোনো অধিকার নেই তোমাকে নিয়ে মজা করার? কিন্তু তোমার আছে, তাই না? আমি তো শুধু আমার প্রাপ্য ভালোবাসাটাই চেয়েছিলাম, যেটা দুইজনের মধ্যে সমান হওয়া উচিত। এখন থেকে আমার সীমা কি হবে সেটা আমি ঠিক করব। ভালোবাসা মানেই এমনই হয়। এই কথাগুলো শুনে শ্রী নিজেও তার ভুলটা বুঝতে পারে। কুসুম জয়ের সঙ্গে চলে যায়, নিজের স্বামীর পাশে না থেকে। তার ভাই একা হয়ে যায়। তখন শ্রী ভাইকে বোঝায়, তুমি যেসব ভুল করেছ আমি কখনো সেগুলো করব না। এদিকে সবাইকে মধুর বাড়িতে যেতে হয়, কারণ দাদিমা পড়ে গেছেন আর শরীরটা খুব খারাপ। সবাই দাদিমার জন্য খুবই চিন্তিত। মধুও ভীষণ মন খারাপ করে তার মামাকে বলে, ভেবেছিলাম এবারের সরস্বতী পূজা দাদিমার সঙ্গেই করব। দাদিমা এই পূজার জন্য কতটাই না এক্সাইটেড ছিল, আমার মনে হয় না উনি পূজা অবধি বাঁচবেন। ঠিক তখনই শ্রী এসে বলে, তাহলে পূজা কালই করি। আস্থার জন্য কখনো তারিখ বা তিথি দেখা হয় না। পরের দিন বাড়িতে মা সরস্বতীর মূর্তি আনা হয় এবং সবাই মিলে আনন্দ করে পূজা করে। তবে মধুকে এখনো কিছুটা গম্ভীর আর অভিমানী দেখায়। নমিত ওখানে আসে। পুজোর বিসর্জনের সময় খুব জোরে বৃষ্টি হয় আর সবাই বৃষ্টির হাত থেকে বাঁচতে এদিক ওদিক আশ্রয় নেয়। তখন শ্রী আর মধু একা পড়ে যায়। ঠিক তখনই শ্রী মধুকে নিজের মনের কথা বলে দেয়। সে বলে, কেউ ঠিকই বলেছিল আমি খুব বড় বোকা, কিন্তু আমি ভার্জিন। ভাবছিলাম আমি আমার বড় ভাইয়ের মতো নই, কিন্তু শেষে বুঝলাম আমরা তো একই পরিবার থেকেই এসেছি, একই চিন্তা, একই মূল্যবোধ। হয়তো যদি আমরা তোমার মতো পরিবেশে বড় হতাম তাহলে আমাদের চিন্তাভাবনাও অন্যরকম হতো। তবে এখন আমরা নিজেকে বদলানোর চেষ্টা করব তোমার জন্য, এবং আজ থেকে আর কখনো তোমাকে কিছু করার অনুমতি দেওয়ার কথা বলবো না, কারণ মেয়েরা নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারে। আমি জানি নমিত ধনী আর সে তোমাকে অনেক ভালোবাসে, কিন্তু আমিও তোমাকে ভালোবাসি সম্মানের সঙ্গে, সমানভাবে। মধু তার কথা মেনে নেয়, কারণ তার মনেও তখন স্ত্রীর প্রতি সৎ ভালোবাসা জন্মেছে। স্ত্রী জিজ্ঞাসা করে, তাহলে নমিতের কি হবে? মধু হেসে বলে, তার সঙ্গে একটা লাঞ্চ করলেই তুমি ধরে নিলে আমাদের সবকিছু। আমরা দুজন ভালো বন্ধু হতে পারি না? তারপর শ্রী মধুকে রিং পরানোর জন্য রিং খুঁজতে থাকে, কিন্তু সে রিং খুঁজে পায় না। তখন মধু তার নিজের হেয়ার ক্লিপ খুলে শ্রীর শার্টে লাগিয়ে দেয় আর বলে, আমরা এঙ্গেজড হয়ে গেলাম। তারপর তারা বৃষ্টিতে ভিজতে ভিজতে নাচতে শুরু করে। তাদের এমন একসঙ্গে দেখে পুরো পরিবার খুশিতে ফেটে পড়ে। আর এই সুন্দর মুহূর্তের মাঝেই ছবিটা শেষ হয়ে যায়। আসলে কখনো কখনো দূরত্ব জরুরি হয়, যাতে আমরা বুঝতে পারি কারা আমাদের জীবনে সত্যিই গুরুত্বপূর্ণ। শ্রী ও মধুর মতো যদি ভালোবাসা সত্য হয় তাহলে পথ একসময় ঠিকই এক হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আব জেসা কোই মুভির এক্সপ্লেনেশন। আশা করি আপনাদের মুভির গল্পটি ভালো লেগেছে। আর যদি আমার ভিডিও এক্সপ্লেনেশন আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, কারণ আমরাই একমাত্র এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি। ধন্যবাদ।